সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা মনে করেছিলাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকায়, এখন দেখছি তারা গোল দিতে চাচ্ছে। ২-৩টা দলের পক্ষে কাজ করছে। সংবিধান সংশোধনের ৪৮ দফা আলোচনা ছাড়া সুপারিশে যুক্ত করার অভিযোগও করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এদিকে জামায়াত এনসিপি ঐকমত্য কমিশনের সুপারিশে ইতিবাচক। এমন সময় প্রধান উপদেষ্টা আশঙ্কা করেছেন, নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে বড় ধরনের আক্রমণ আসতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, শুধু শারীরিক আক্রমণই নয়, সাইবার অ্যাটাকও হতে পারে। একদিকে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান, অন্যদিকে প্রধান উপদেষ্টার সতর্ক বার্তার পর প্রশ্ন আসছে, আগামী দিনগুলো কেমন যাবে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রেফারির গোল। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং আরও উপস্থিত আছেন মুশফিকুস সালেহীন, সম্পাদক মিডিয়া সেল, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। যথাসময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরে গণভোট দাবি জামায়াতের। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় রাজপথে ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পুলিশের লাঠিচার্জে আহত অনেকে। এবং ভ্যাট না দিয়ে আনা মোবাইল নিবন্ধনে 1 মাস সময়। 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কার্যক্রম। না মানলে 30 দিন পর স্বয়ংক্রিয় বিচ্ছিন্ন হবে সংযোগ। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনাম, যাচ্ছি আলোচনায়। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা মনে করেছিলাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকায়, কিন্তু তারা এখন দেখছেন যে রেফারি গোল দিতে চাচ্ছেন। রেফারি যদি গোল দিতে চায়, আপনার কি মনে হয় কোন দলের হয়ে গোল দিতে চাচ্ছেন বা কাদের জালে গোল দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শকবৃন্দ। আসলে টোটালটা পড়লে যেটা দেখা যায়, ওনারা যেটা বলেছে, যেমন নোট অফ ডিসেন্ট ছিল, এটা অ্যাভয়েড করেছে, অনেক কিছু নতুন সংযুক্ত করেছে। তার বক্তব্য হলো, তাহলে ঐকমত্য কমিশনে আলোচনা কি হলো? যদি চেঞ্জ করতে হতো তাহলে আরও আলোচনা করা যেতে পারত। তো এই জন্যই বলা হচ্ছে যে ঐকমত্য কমিশন নিজেই সব কিছু লিখে দিছে, তাহলে অন্য দলগুলি জানে না, এই অর্থে তারা বলেছে। এনসিপি বলেছে গণভোট এবং সংস্কারের বিচারের রোডম্যাপ না হলে নির্বাচন হবে না। জামাত ইসলাম বলেছে যে কোনো কারণে নির্বাচন পিছালেও নভেম্বরেই গণভোট হতে হবে। এই ইঙ্গিতগুলো কিন্তু ভালো না। আমি এই জন্যই বলবো যে এই সনদকে নিয়ে দেশটা একটু ডিপ ক্রাইসিসে পড়তে পারে। যেমন ধরেন, আমি বলি একটু ভিন্ন ফর্মে যদি বলেন, না ধরেন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শ নিয়েছে। তার মানে এই সংবিধান জীবিত আছে। যদি তাই থাকে, যেহেতু সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, প্রথম কথা হচ্ছে এই সরকারের ম্যান্ডেটই নাই সংবিধান সংস্কার করার। এটা নির্বাচিত সংসদ করবে, এটা হলো আমার বক্তব্য। এখন এই যে ঐকমত্য করছে 52টা এই ইতিমধ্যে নিবন্ধিত দল, এটা 60টাতে পূরণ হবে দেখবেন। তো 52টার ভিতরে 30টা দল বৈঠক করেছে, তার ভিতরে 25টা দল স্বাক্ষর করেছে। হয়তো এনসিপি আজকের যা মনোভাব দেখলাম, যদি রোডম্যাপ দেয় স্বাক্ষর করবে। তাহলে
বলতেই পারি যে বেশিরভাগ দল স্বাক্ষর করে নাই, বেশিরভাগ দল এই ঐক্যমতে নাই। এটা একটা প্রশ্ন উঠবে। দুই হচ্ছে যে আপনার সাংবিধানিক একটা সরকার, এই সাংবিধানিক সরকার আপনার সংবিধানে যে গণভোটের মাধ্যমে আপনি ইয়ে করছেন, পাশ করতেছেন, এবং সেখানে দুইটি সংসদ হবে, একটা হবে গণপরিষদ আর একটা হলো সংসদ। অর্থাৎ এইটা ডুয়েল দায়িত্ব পালন করবে। একটা গণপরিষদ হবে, একই সংসদই গণপরিষদে অংশ থাকবে। কিন্তু আগে এনসিপি কিন্তু বলেছিল যে একই সংসদ নির্বাচিত হবে, প্রথম দফায় গণপরিষদ ভূমিকা পালন করবে, দ্বিতীয়ত এইটাই সংসদ হিসেবে দায়িত্ব পালন করবে। এখন কিন্তু তারা আলাদাই বলছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গণপরিষদটা, গণভোটটা করতেছেন, সংবিধানে তো গণভোট নাই। সংবিধান, আমি বলছি সংবিধান জীবিত, গণভোট সংবিধানে নাই। ধরে নিলাম গণঅভ্যুত্থানের প্রত্যাশা, আমি যেটা বুঝেছি ফ্যাসিবাদের বিলোপ, লাস্ট দফা যেটা এক দফা, তার মানে বিকল্প হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন। এইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকলে হতে পারত। কিন্তু আপনি দেখেন সংস্কার দুনিয়ার নিচে। আজকেও আমি দেখলাম ডক্টর জাহিদ সাহেবের লেখা, তিনি তো আপনার সংস্কার কমিশনের সদস্য ছিলেন একটার। তিনিও বলেছেন যে প্রথম যে 6টা সংস্কার কমিশন করেছিল এটার ভিতরে সরকার সীমাবদ্ধ থাকলে ভালো হতো। হ্যাঁ, এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে গণভোট সংসদ আপনার সংবিধানে নাই, গণভোটে যে পাশ করবেন, 84টা সংস্কার প্রস্তাব এসেছে, এর ভিতরে প্রায় ধরেন যেটা বলা হয়েছে 34টার মতো মৌলিক সংস্কার এটা দিবেন। হানা ভোট আমি কিভাবে দেব? হানা ভোট আমি তো 10টার ভিতরে আমি একমত নাও হতে পারি, আর বাকিটার মধ্যে হাঁ করলাম, তা আমি হাঁ ভোট না ভোট কিভাবে দেব? এক। 2 নম্বর হচ্ছে ঐক্যমত কমিশনের আলটেরিয়র মোটিভ আছে। 300 সিট সংসদের, সেখানে 60 জনে কোরাম হবে। হাউ? এখান থেকেই তো বোঝা যায় যে তার মোটিভ আছে। নাহলে 60 জনে নর্মালি যে কোরাম হয়, যেটা আর আইন পাশ করতে হলে 2/3 মেজরিটি লাগে, সেটাকে নাই সিম্পল মেজরিটি দিতেন। 60 জনে কোরাম হবে, 60 জনে আইন পাশ করতে পারবে, এটি কেমন কথা? এখানে তো আপনার সংবিধান সংস্কারের অনেক কিছু আছে। তো এগুলো তো চ্যালেঞ্জ হবে। আমি এইটাই বলছি, এগুলো চ্যালেঞ্জ হবে। এখন না হোক, এখন আর আমরা আর মামুরা তো এখন হয়তো হবে না, কিন্তু চ্যালেঞ্জ তো একসময় হবে। তখন এগুলো কি হবে? এজন্য কি সালাউদ্দিন আহমেদ বললেন যে রেফারি গোল দিতে চাচ্ছে? না, রেফারি গোল মানে সে একক গোল দিতেছে তো। ঐক্যমত কমিশন, ঐক্যমত কমিশনে 30টা দল মিলে আলোচনা করেছে, 5টি দল স্বাক্ষর করে নাই। বুঝলাম, তাদের সাথে না হলেও নতুন জিনিস যদি আপনি ঢুকান, অথবা পুরানো যেগুলো আলোচনা হয়েছে সেগুলো যদি না রাখেন, তাহলে তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। কথা বলে নাই। ঐক্যমত কমিশনে কি দায়িত্ব নিছে? তারা কি দেশটা লিজ দিয়ে ফেলছে? এর ভিতরে তো বিদেশি নাগরিকও আছে। ঐক্যমত কমিশনের যে ডেপুটি, তিনি তো আমেরিকান নাগরিক। তো আমেরিকান নাগরিক যিনি হন, তিনি প্রথমেই বলতে হয় যে আপনার কার স্বার্থ রক্ষা করবেন, ওথ বাউন্ড থাকে, তার আমেরিকার ইন্টারেস্টই রক্ষা করতে হবে। আমি কিন্তু 2011 সালে যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে এখন আমরা ভূ রাজনীতির ফাঁদে আছি। আমার কাছে মনে হচ্ছে, আপনার দেখেন, আপনার করিডোর হবে, পোর্ট তো দিয়েই দিছে, গোপন চুক্তি কি আছে আল্লাহ জানি, আমেরিকায় চুক্তি করে আসছে, এগুলো বাস্তবায়ন হবে। এবং এই জন্য আপনি দেখেন জামাত ইসলাম বলছে যে নির্বাচন যদি সময় মতো নাও হয়, কিন্তু সনদ পাশ হতে হবে। এটার অর্থটা কি? সরকার নির্বাচন দিতে চায় ফেব্রুয়ারিতে, ইঙ্গিত দিয়ে দিল তাদের নির্বাচন পিছাইলে কোনো আপত্তি নেই। এটার অর্থ মানে নির্বাচন হচ্ছে না। আর এই সনদ পাশ করা, আমি তো বলবো যে বলা হচ্ছে জুলাই সনদ নয়, উপদেষ্টার আদেশের উপরে গণভোট হবে। আপনি বলেন সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুতে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী যদি থাকতো,
কেউ কোনো আদেশ দিতে পারে না, কেউ কোনো অর্ডিন্যান্স জারি করতে পারে না। একমাত্র সংসদ আইন পাশ করলে, সেটাও যদি সাংঘর্ষিক হয়, সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিতে পারে। তো সুতরাং আপনারা এটা কি করতেছেন? জোড়াতালি দিয়ে মনের ইচ্ছা, মনের মাধুরী বিষয় সব কিছু করতেছেন, আর দেশে আইন হবে না। এখন আইন যেমন তেমন করতে পারেন, কিন্তু আইন হবে না। আপনার এই সরকার তো চলছে, আইনও চলছে একই সিস্টেমে, কেস কানেকশন সব কিছু তো ফেসিবাদের মতো করেই চলছে। আপনি বলেন জুলাই সনদে যতগুলো বিষয় আছে, ধরেন নোট অফ ডিসেন্ট আছে 19টার মতো, আপনি সেটা ইরেজ করে দিচ্ছেন। হাউ? কিন্তু সই হয়েছিল নোট অফ ডিসেন্ট সহ। তাহলে আপনি নোট অফ ডিসেন্ট আপনি গণভোটে দিবেন না? জি, আমরা এই বিষয়টাতে আসবো। একটু মুশফিকুর সালিহিন, আপনার কাছে আসতে চাই। এই রেফারির ভূমিকায় আছেন ঐকমত্য কমিশন, এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে ছোট করে জানতে চাই। আপনারা এখন পর্যন্ত সই করেননি, কিন্তু বাস্তবায়ন আদেশ জারি হলে বা বাস্তবায়ন পদ্ধতি ঠিক হলে তারপরে আপনারা সই করতে পারেন, এমন একটি অবস্থানে আপনারা আছেন। এই অবস্থানে দাঁড়িয়ে ঐকমত্য কমিশনের এই নোট অফ ডিসেন্ট বাদ দেয়া বা সুপারিশ, এসব কিছুতে আপনাদের কি কোথাও মনে হচ্ছে রেফারি হয়ে ঐকমত্য কমিশন গোল দিয়েছে? ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহ আলোচক সিনিয়র সাংবাদিক আজিজ ভাইকে। দেখুন, এই যে ফুল আইডিয়াটা যে রেফারি এবং দুইটা প্লেয়ার থাকবে, তার মানে কি, মানে এখানে প্রতিপক্ষ আছে, মানে বিএনপি কি এইভাবেই দেখে বিষয়টা? আমরা তো আসলে এইভাবে দেখি না। আমরা তো মনে করি যে এটা সবাই একমত। বিএনপি বলে যে তারা সংস্কারের কথা আগে ভেবেছে, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি, জামাতও সংস্কার নিয়ে এখন মোটামুটি বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং জনগণই মোটামুটি যে আমাদের কিছু মৌলিক সংস্কার করা প্রয়োজন এটার ব্যাপারে একমত। তাহলে তো গোলটা তো আমরা সবাই মিলেই দিতে চাই, যে আমাদের গোলটা হচ্ছে যে আমরা দেশের কিছু সিস্টেমেটিক পরিবর্তন আনবো, মৌলিক পরিবর্তন আনবো। এখন এটা কি আপনার মানে দুইটা দলের খেলা হচ্ছে? এখানে কি বিএনপি বনাম এনসিপির কোনো বিষয় হচ্ছে যে এখানে এই সংস্কারগুলো হলে কারো একটু বেশি লাভ হবে? বিষয়টা তো এমন না। হ্যাঁ, কিন্তু সম্ভবত বিএনপি এভাবে দেখছে, তার কারণ হচ্ছে আমরা সংস্কারের অনেকগুলো পজিশন যেটা আমরা মনে করছি গ্রেটার গুডের জন্য ভালো হবে, বৃহত্তর স্বার্থে দেশের গণতান্ত্রিক একটা রূপান্তরের জন্য ভালো হবে। ক্ষমতার ভারসাম্য আসবে, একনায়কতান্ত্রিক কাঠামো থাকবে না, দলের ভিতরে যে একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্র থাকে সেটা বিলোপ হবে। এই বিষয়গুলোকে বিএনপি যদি মনে করে থাকে যে তাদের মানে তারা যদি এটার পক্ষে থাকে, আমরা বিপক্ষে থাকি, এভাবে যদি খেলাটা হয়, সেক্ষেত্রে আমরা যদি বলি যে ঐকমত্য কমিশন যে ডিসিশন নিয়েছে, তারা যেটা রাইট ডিসিশন নেওয়া সেটাই তারা নিয়েছে। এখানে মানে আমি বিষয়টাকে দেখি কমপ্লিটলি যে আমরা সবাই এক পক্ষে, আমাদের মধ্যে ডিবেট হতে পারে যে আমরা কোন বিষয়টা কোন প্রক্রিয়ায় এগোলে ভালো হয়, কিন্তু যেভাবে করে বলা হচ্ছে এটা ভালো বার্তা দিচ্ছে না। হ্যাঁ, দেখুন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, দেখুন এই ঐকমত্য কমিশনের কারা আছেন? ঐকমত্য কমিশনে আছে যারা 6টা সংস্কার কমিশন ছিল, সংস্কার কমিশনের প্রধানরা। তাদেরকে তো বলা হয়েছিল যে আপনারা আমাদেরকে রূপরেখা দেন যে কি কি সংস্কার করা প্রয়োজন। তো তাদের এবং তারা এই জায়গায় যে এসেছেন, তাদের বাংলাদেশ নিয়ে, ধরুন দুর্নীতি দমন কমিশন নিয়ে যিনি কথা বলছেন, বাংলাদেশে গত 25 বছর ধরে আমরা তাকেই কথা বলতে দেখেছি। দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় সামাজিক আন্দোলনটা তিনি গড়ে তুলেছেন। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি আছেন, গত 30 বছর ধরে বদিউল আলম মজুমদার এগুলো নিয়ে কাজ করছেন। সো তারাও আমাদের সমাজের প্রতিনিধি হিসেবেই এবং ওয়েল রেসপেক্টেড প্রতিনিধি হিসেবে এখানে আছেন, এবং তাদের আমরা দেখেছি ঐকমত্য কমিশনে তারা কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। আলোচনাগুলো হয়েছে, আলোচনা হওয়ার পরে তারা কিন্তু এখনও কিছু চাপিয়ে দেন নাই। তারা সরকারের কাছে দুইটা ওয়ে আউট দেখিয়েছেন, দুইটা সুপারিশ করেছেন, সরকার এখান থেকে চুজ করবে। সেটা আপনার পছন্দ না হতেই পারে, তাহলে আপনি বলেন যে কোন কোন পয়েন্টে আপনার দ্বিমত রয়েছে, কিন্তু সেটার কারণে তাদের ইন্টেনশনকে প্রশ্নবিদ্ধ করা বা তাদের ফুল অ্যাক্টিভিটিসকে আসলে প্রশ্নবিদ্ধ করাটা ঠিক হয় না। এটা রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসা আসলে আমি ঐকমত্য কমিশনের মানে আমরা সমালোচনা করেছিলাম কোন জায়গায়, যে কারণ আমাদের মনে হচ্ছিল যে অনেকগুলো জায়গায় ঐকমত্য কমিশন শুধুমাত্র একটা দল, আপনি বসেছেন 30টা দলকে সাথে নিয়ে, 25টা দল একমত, কিন্তু একটা দল একমত হচ্ছে না, এবং তার ইশারায় যে বাকি 4টা দল মানে এদিক ওদিক হয়, তাদের কারণে আলোচনা থমকে আছে, এরকম মনে হচ্ছিল। সেই সমালোচনাটা করেছিলাম। এখন বিএনপি যদি বলতে চায় যে ওকে, যে এই বাস্তবায়নের যেই উপায়গুলো ঐকমত্য কমিশন দিয়েছে, কোন কোন জায়গায় তাদের দ্বিমত আছে, সেগুলো বললে আমরা আলোচনাটা করতে পারতাম। উনি ওই রেফারির আলাপ দিলে আসলে আলোচনাটা কোনো দিকে এগোয় না। কিন্তু এই জায়গায় ধরুন একটু আগে আজিজ ভাই যেটা বলছিলেন যে ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক, উনি কি বাংলাদেশ, মানে উনি দ্বৈত নাগরিক, মানে উনি তো বাংলাদেশেরও নাগরিক, নাকি উনি শুধুমাত্র আমেরিকান নাগরিক? এখন বাংলাদেশের কনস্টিটিউশন কি আপনাকে দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ রেখেছে কিনা? বাংলাদেশের কনস্টিটিউশন যদি আপনার দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ রাখে, বাংলাদেশের কনস্টিটিউশন কি দ্বৈত নাগরিকদেরকে বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বার দিয়েছে? আপনি তো কনস্টিটিউশন আপহোল্ড করার কথা বলেন বারবার, তাহলে যদি কনস্টিটিউশনে যদি ওই বার
থেকে থাকে সেটার বাইরে যদি যায় তাহলে কথা বলা যায়, কিন্তু যদি না বাইরে যেয়ে থাকে তাহলে বারবার এই শুরু থেকে ডক্টর আলী রিয়াজ আমেরিকার নাগরিক, উনি আমেরিকাতে পড়ান, উনি আমেরিকাতে পড়ে গত 20 বছর ধরে বাংলাদেশ সংবিধান নিয়ে লেখালেখি করেছেন, কথা বলেছেন, তখন তো সমস্যা হয়নি। কিন্তু তার মানে এটা হচ্ছে কি ফুল প্রসেসটাকে যে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। ধরুন এই যে একটু আগে ভাই বলে বসলেন যে মানে ফ্যাসিবাদের মতোই তো চলছে, মানে ভয়ানক কথা, এখন ফ্যাসিবাদের মতো চলছে। মানে এটা বলে এটা কি আওয়ামী লীগের আমলে যে গত 10 বছরে অন্তত 2014 পরবর্তীতে যদি যেটাকে আমরা ফ্যাসিবাদ বলতে পারি, সেই ফ্যাসিবাদের মতো এখন সেরকম চলছে নাকি? এগুলো বলে আসলে আওয়ামী লীগ আমলের যে ভয়াবহতা, যে নৃশংসতা, যে গুম খুনের কালচার, যে মত প্রকাশের স্বাধীনতা, ওই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সে অনলাইনে একটা ওয়েবিনার হোস্ট করতে যেয়ে তাকে জেলে থাকতে হয়েছে 2-3 বছর। এরকম পরিস্থিতির সাথে এই পরিস্থিতি মিলিয়ে ফেলে যারা, তারা আসলে আওয়ামী লীগের আমলের ভয়াবহতাটাকে কমাতে চায়। এখন সবকিছু ভালো হচ্ছে, ফেয়ার চলছে তেমন না, কিন্তু এই রেটরিকগুলোর ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত। এখন এই জায়গায় দেখুন ওনারা বলছেন সংবিধান জীবিত আছে, আবার উনি বলছেন সংবিধান জীবিত আছে, সংসদই শুধুমাত্র সংশোধন করতে পারে, আবার বলছেন যে আদালত আবার সংবিধান সংশোধন বাতিল করে দিতে পারে যদি এটা বেসিক স্ট্রাকচার ভায়োলেট করে। আমাদেরও তো সেম লজিক, যে আপনার এখন যে বেসিক রিফর্মগুলো আমরা করতে চাই এটা আপনি বিদ্যমান কনস্টিটিউশনের অধীনে করতে পারবেন না, কারণ বিদ্যমান কনস্টিটিউশনেই 8ম সংশোধনী যেটা করা হয়েছিল, হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছিল, সেটা বাতিল করে দিয়েছিল কোর্ট, সেটা আপনার আবার এখন ঐকমত্য কমিশনে সবাই অ্যাগ্রি করেছে। সো আমরা বলেছি যে এটা পরিস্থিতিটাই এমন যে এখানে আপনাকে এক্সট্রা কনস্টিটিউশনাল একটা কাজ মানে অর্ডার দিতেই হবে এটা, এবং এটার ব্যাপারে কিন্তু ঐকমত্য কমিশনের সকল দল একমত হয়েছে যে এখানে, কারণ রাষ্ট্রপতির কিন্তু এখন প্রজ্ঞাপন, মানে বিএনপির একটা আলাপ ছিল রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দিয়ে গণভোট করবেন, আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা আদেশ দিবেন। যেটাই হোক এটা সংবিধানের বিদ্যমান কাঠামোর বাইরে যেই করতে হচ্ছে, এটা সময়ের বাস্তবতা, এবং একই সাথে এটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, যেটা অনেকেই রিয়ালাইজ করতে ব্যর্থ হন। এখন এই জায়গায় কিছু জায়গায় আমার মনে হয় একটু মিসকনসেপশন আছে ভাইয়ের সাথে আমার, যেমন উনি বলেন যে বলা হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সংবিধান সংস্কার সভার কোরামের ক্ষেত্রে বলা হয়েছে 60, কিন্তু বলা হয়েছে যে কোনো কিছু পাশ করতে হলে যতজন সদস্য আছেন সংবিধান সংস্কার সভায় তার মেজরিটি মতামত দিতে হবে, তার মানে কোরামের মেজরিটি। আমি যদি একটু এখানে গঠন ও কার্যাবলীর জায়গায় আসি, এখানে আপনার আমি ইয়াটা বের করছি এখানে শপথ, আচ্ছা পরিষদের এখানে 11-2 আছে, পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম 60 জন পরিষদের সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে। 3 আছে সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদের সিদ্ধান্ত গৃহীত হইবে। তার মানে আপনি যদি সংবিধান সংস্কার করতে চান তাহলে মোট সদস্য 300 জন হবে, সেই 300 জনের মেজরিটির অপিনিয়ন লাগবে, নট 60 জনের মেজরিটি। ওটা পরিষদের সংসদ আর পরিষদ একই দুইটা। সংসদ চলবে বাংলাদেশের সংসদ এখন যেভাবে চলে, অতীতে সংসদ যেভাবে চলেছে, আদেশের ভিতরে যে ক্লজগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে সংবিধান সংস্কার সভা কিভাবে চলবে সেটার জন্য। তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তারপরে দেখুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে কেন এখন এই সুপারিশটার সমস্যা হলো, সুপারিশের সমস্যা হলো নোট অফ ডিসেন্ট রাখে নাই। নোট অফ ডিসেন্ট বিএনপির কি নিয়েছিল? প্রধানমন্ত্রী থাকা পদে ব্যক্তি দলের প্রধান পদে থাকতে পারবেন না, এটা নিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট। বিএনপির নোট অফ ডিসেন্ট হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি, স্পিকার, ডেপুটি স্পিকারদের নিয়ে গঠিত বাছাই কমিটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। তারপরে পিএসসি, দুদক এইসব সংস্থার প্রধান সর্বদলীয় এক ধরনের কমিটির সিস্টেম প্রপোজাল ছিল, এবং বাংলাদেশ ব্যাংক ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এটা প্রপোজাল ছিল। এই প্রপোজালের কোনোটা কি আসলে খারাপ প্রপোজাল? মানে এই প্রপোজালের কোনোটা কি অ্যান্টি ডেমোক্রেটিক প্রপোজাল? এই প্রপোজালের প্রত্যেকটাই তো আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আরো অ্যাকাউন্টেবল করা, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের মতো জায়গাগুলোকে আরো ইনক্লুসিভ করা, যাতে, কারণ আমাদের তো সংকটগুলো কি হয়েছে সেটা যাই হোক, কিন্তু নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে, তারপরে কমিশনের সুপারিশে যখন এখন বাস্তবায়নের সময় যদি নোট অফ ডিসেন্ট না থাকে, মানে এটা এক ধরনের সেই কমিশনকে উপেক্ষা করা হয় না। কমিশন দেখুন, আপনার সাথে ধরুন 3 জন মিলে আমরা একটা বিষয়ে আলোচনায় পৌঁছাচ্ছি, এখন কোনো বিষয়ে আমরা অ্যাগ্রিড হলাম, মানে আমরা সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি একটা পয়েন্ট নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলেন, মানে এখন এটা গণভোটে গেল, গণভোটে যাওয়ার পরে হ্যাঁ ভোট দিল, হ্যাঁ ভোটটা কি নোট অফ ডিসেন্টের পক্ষে দিল নাকি বিপক্ষে দিল? মানে আপনার বলা আছে, ধরা যাক যে প্রধানমন্ত্রী পদে
যিনি থাকবেন তিনি তাহলে দলীয় প্রধানের পদে স্বাক্ষরটা থাকতে নোট অফ পারবেন না। ডিসেন্ট সহ হয়েছে বলেই কি প্রশ্নগুলো আসছে? মানে আমরা তো শুরু থেকে এই বিষয়টাতেই আমরা এই কারণে স্বাক্ষর করিনি। বারবার আমরা এটাই বলছি যে আপনার যখন যেই ব্যক্তি ভোট দিবে, যে গণভোটে ধরুন হ্যাঁ দিল, হ্যাঁ ভোটটা কি গণভোটের নোট অফ ডিসেন্টের পক্ষে দিয়েছে নাকি নোট অফ ডিসেন্ট বাদে কমিশনের মূল প্রপোজাল সেটার পক্ষে দিয়েছে? আমাদের কথা হচ্ছে যদি আপনার এখন মনে হয় যে এইখানে যে গণভোটে যেই বিষয়গুলো যাচ্ছে এখানে প্রবলেমেটিক কিছু আছে, আপনি না ভোটের জন্য ক্যাম্পেইন করেন, প্রবলেম নাই তো। না ভোটের জন্য ক্যাম্পেইন করে যদি জনগণ মতামত দেয় না ভোটের পক্ষে, তাহলে না ভোট জিতবে, তাহলে সংস্কার ওই বিষয়গুলো সংস্কার হবে না। যে বিষয়গুলো আপনি এগ্রি করেছেন, ধরেন 48টার মধ্যে 11টা বাদে সব বিষয়ে সবাই একমত, 11টা নিয়ে দ্বিমত রয়েছে, সংখ্যাটা একটু তারতম্য হতে পারে। সো যদি আপনার না ভোট জয়যুক্ত হলো, তা আপনি 11টা ওই রকম করবেন না। আর যদি জনগণ জিতে করে, আপনি তাহলে এখানে হচ্ছে কি এখন রাজনৈতিক দলগুলোর উপর একটা রেসপন্সিবিলিটি আসছে, আপনি জনগণকে বোঝাবেন। মানে আমরা বারবার আমাদের বুদ্ধিজীবীরা প্রশ্ন করেন যে জনগণ তো বোঝে না, জনগণ তো জানে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে বোঝানো যে আপনি যে হ্যাঁ ভোট দিবেন আর না ভোট দিবেন, কিসের পক্ষে দিচ্ছেন, কিসের বিপক্ষে দিচ্ছেন। ভালো যদি এখন বিএনপি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে, সোশ্যাল মিডিয়ায় অনেকে এরকম বলছে, আমরাও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করব, তারপরে মানুষ ডিসিশন নিবে। জি, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিল, তখন জুলাই সনদে নোট অফ ডিসেন্ট গুলো রাখা হয়েছিল আর আপনারা বড় আপত্তি তুলেছিলেন, আপনারা এই কারণে সই করেননি। এখন যে নোট অফ ডিসেন্টটা বাদ দেওয়া হচ্ছে, এটা কি আপনারা যাতে সই করতে পারেন এমন কোনো কারণে? না, মানে আমরা নোট অফ ডিসেন্ট কিন্তু যখন ছিল, মানে আমাদের কথা ছিল যে বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে। তো জুলাই সনদে এখনো নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের যে প্রশ্ন, সেই গণভোটের প্রশ্নে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নাই, জুলাই সনদে আছে। সো এই জায়গায় ঐকমত্য কমিশন কোন বিবেচনায় তারা এটা চেঞ্জ করেছে, মানে এই আদেশটা এভাবে দিয়েছে, জুলাই সনদে কিন্তু কোনো পরিবর্তন আনে নাই, আদেশটা এভাবে দিয়েছে, এটা তারা ব্যাখ্যা করতে পারবে। কিন্তু আমরা মনে করি এইটা একটা ইতিবাচক অগ্রগতি, এটা আমাদের সনদে, কারণ আমরা তো ইমপ্লিমেন্টেশন নিয়েই আমাদের চিন্তাটা ছিল। জুলাই সনদ যখন আলোচনা ক্লোজ হয়েছে তখন আমরা জানতাম নোট অফ ডিসেন্ট আছে, এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যখন আমরা একটু পরিষ্কার হয়েছি, আমরা এখন সামনে আগাতে পারবো। আরেকটা জিনিস ছোট করে বলি, আপনারা সই করার সিদ্ধান্ত কি নিয়েছেন? না, আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, এটা আমরা আরো কিছুদিন পর্যবেক্ষণ করব। কিন্তু দেখুন, আরেকটা আলাপ বলা হয় যে যদি নোট অফ ডিসেন্ট না থাকে তাহলে ঐকমত্য কমিশনের আলোচনার দরকার কি ছিল? এনসিসির একটা প্রপোজাল ছিল, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেটার প্রস্তাব তো পরবর্তীতে জুলাই সনদে নাই, ঐকমত্য কমিশনের ইনিশিয়াল প্রপোজালে ছিল। তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাট কি রকম হবে, এটা ইনিশিয়ালি ঐকমত্য কমিশন যেই প্রপোজাল দিয়েছিল ওই প্রপোজাল থেকে কিন্তু সরে এসেছে। আপার হাউসের ক্ষেত্রে বলা হয়েছিল আপার হাউসের 2/3 মতামত লাগবে সংবিধান সংশোধন করতে, পরে এটা এখন বলা হয়েছে সিম্পল মেজরিটি হলেই হবে। হ্যাঁ, এরকম অনেক বিষয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে আপনার দলগুলো কাছাকাছি এসেছে। সো আপনার যখন বলেন যে ঐকমত্য কমিশনের আলোচনার কি প্রয়োজন ছিল, বারবার আমাদের মনে হয় যে আমি দেখেছি, এবং ঐকমত্য কমিশনে কিছু দল পার্টিসিপেট করেছে যাদের ইন্টেনশন ছিল এটাই, যে ফুল প্রসেসটা তারা সাকসেসফুল হোক, এটা তারা চায় না। হ্যাঁ, ফুল প্রসেসটার প্রয়োজনীয়তা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি করা, ওভারঅল এইটা তুলতে গেলে গণ অভ্যুত্থানে মানুষের অ্যাসপিরেশন কি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠে যায় আর কি। কিন্তু আমরা দেখেছি যে এই আলোচনা থেকে অনেক ইতিবাচক ঘটনা ঘটেছে, অনেক জায়গায় দলগুলো তাদের মতপার্থক্য কমিয়ে আনতে পেরেছে। জি, আপনার কাছে আসবো এম এ আজিজ, আপনার কাছে এই নোট অফ ডিসেন্ট নিয়ে আপনার কাছ থেকে গিয়েছিলাম, আপনার কাছেও জানতে চাচ্ছি নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস সই করেছেন, ঐকমত্য কমিশনের এই বাস্তবায়নের সুপারিশে সেটি নেই, মানে এটা কি কোনোভাবে সভাপতিকে উপেক্ষা করা হলো? যে ঐকমত্য কমিশনের, এটা কিন্তু টেলিভিশনগুলো আপনারা লাইভ দেখিয়েছেন, আমরা দেখেছি, কারণ আমি যেহেতু টক শোতে রেগুলার পার্টিসিপেট করি, আমি কিন্তু দেখেছি সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপি যেটা করেছিল সেটা হলো যে নোট অফ ডিসেন্ট ইলেকশন ম্যানিফেস্টোতে দিবে, জনগণ যদি চায় তাহলে সেটা বাস্তবায়ন হবে, জনগণ যদি না করে না হবে। আমার মনে হচ্ছে এই ঐকমত্য কমিশনে কোনো সায়েন্সের লোক আছে কিনা আমার প্রশ্ন, কারণ কোনো বৈজ্ঞানিকভাবে 84টা সংস্কার প্রস্তাব কি একসাথে গণভোটে দেওয়া যায়? আপনি বলেন, আপনি হ্যাঁ না ভোট দিবেন 84টা সংস্কার প্রস্তাবে, কিভাবে দিবেন? আপনি ওই কথা বাদই দেন, তারপরে ধরেন উনি এনসিপির নেতা, তাই না, টার্গেট করতেছে যে ওনাদেরকে টার্গেট করে, ওই স্টোরিটা পড়লে দেখা যাবে কোনো পার্টির নাম লড়ে নেই, শুধু ঐকমত্য কমিশনকে টার্গেট করছে যে তারা একা রেফারির ভূমিকায় থাকে, রেফারি মানে সবগুলো দলের সাথে তারা কোঅর্ডিনেট করেছে, এখন একা একা সবকিছু লিখে দিছে। সেখানে তো গোল দিতে হলে তো কোনো দলের হয়ে দিতে হয়, তাহলে ঐকমত্য কমিশন দল, ঐকমত্য কমিশন, কিন্তু এটা তো সাংঘর্ষিক হয়ে যায় না? বিএনপি এনসিপি একটা দল, ঐকমত্য কমিশন তো কোনো দল না, তারা তো সবকিছু দল না, ঐকমত্য কমিশন নিজের দলের চেয়ে দলেরও বাবা হইছে, কি করে যেটা লেখা আছে ঐকমত্য কমিশনে যেটা এগ্রি করছে সেটা উনি পাল্টাইতে পারে?
বলেন এটা কি এগ্রি হয়েছে? জুলাই সনদ এটা হবে, এটা তো সবাই এগ্রি করছে, কিন্তু আদেশ আপনার শুধু গণভোট, আদেশের উপর গণভোট হবে, জুলাই সনদের উপরে না। না ওইখানে তো একমত আদেশটা তো অবৈধ। ঐকমত্য আমার কমিশন বক্তব্য হচ্ছে আদেশটা অবৈধ। সংবিধান যেহেতু জীবিত, প্রেসিডেন্ট যদি অর্ডিন্যান্স জারি করে, ইয়েও যদি প্রধান উপদেষ্টাও যদি অর্ডিন্যান্স জারি করে, সেটা অবৈধ, সেটা সম্ভব না, সেটা চ্যালেঞ্জ হবে। তো তাহলে এই যে ছাত্রদের সংগঠন এনসিপি, হ্যাঁ, এই এনসিপি তো প্রথমেই তো শহীদ মিনারে রোডম্যাপ জুলাই সনদ দিতে চাইছিল, ওটা দেওয়ার সরকার বাধা দিল কেন? এখন সব পার্টিকে এক জায়গা করে নানান বিতর্ক শুরু করে দিছে। জুলাই সনদ তো দিতেই পারে। এখানে একটা অভ্যুত্থান ঘটেছে, এখানে শিশুর থেকে শুরু করে অনেকে জীবন দিয়েছে, হ্যাঁ, তো এখানে তো তার একটা রেকর্ড তো থাকতেই হবে, তাই না? সেই সাথে আমি বললাম ফ্যাসিবাদের বিলুপ্ত দাবি শ্বাসে ছিল, তার মানে তো একটা গণতান্ত্রিক দেশ তৈরি করতে বা আইনের শাসন সুশাসন থাকতে তো কিছু সংস্কার লাগবেই, এটা তো কোনো আপত্তি নাই। কিন্তু এত ব্যারাটা তৈরি করলো কেন? এবং এটাকে পাশ করতে গিলোটিন করতেছে কেন? আপনি যদি সংবিধান, আপনি বলেন সংবিধান আবার ঘোষণা দেন বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার হলে তো পুরা শাসন ব্যবস্থার পরিবর্তন হতে হবে, তা তো ঘোষণা। অভ্যুত্থান ঠিক আছে, কিন্তু অভ্যুত্থানের ভিতরে তো আপনাকে, যেহেতু আপনি সংবিধানের ভিতর দিয়ে গেছেন, সংবিধানের বাইরে গেলে আমার বক্তব্য হচ্ছে দেশের নাগরিক কিন্তু জনগণ, দেশের নাগরিক কিন্তু রাজনৈতিক দল না। রাজনৈতিক দল ইলেকশন করে জিতলে সে আমার প্রতিনিধি। ধরেন অনেক অ্যাডভোকেট আছে, ধরেন আমিই ধরেন চ্যালেঞ্জ করলাম, কি করবেন? উত্তর দিবেন কি? সংবিধানের বাইরে যে আদেশগুলো দিয়েছেন, এটা যদি আমি চ্যালেঞ্জ করি, এই যে প্রধান উপদেষ্টা যে জুলাই সনদ নয় তার আদেশের উপরে আপনার গণভোট হবে, আমি যদি কই গণভোট নাই সংবিধানে, আদেশ দেওয়ার এখতিয়ার প্রধান উপদেষ্টার নাই, আমি যদি চ্যালেঞ্জ করি, কি হবে? পুরোটা মার্ডার হয়ে যাবে, পুরোটা। তাহলে এই এত মাস ধরে এই এক্সারসাইজটা কেন করলেন? আর আপনি যে চেঞ্জগুলো করলেন, ধরেন এই যে আমি বললাম যে নোট অফ ডিসেন্ট, সেটা তো বলা হয়েছে, আপনি তো এটা বাতিলই করে দিয়েছেন। একই প্রশ্ন একটু মুশফিকুর সালিন আপনার কাছেও আসতে চাই, যেহেতু আদেশ দেওয়ার বিষয়টি আসলো। একই প্রশ্ন জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান, তিনিও বলেছেন প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? তিনি কি রাষ্ট্রের প্রধান? আপনারা চেয়েছেন প্রধান উপদেষ্টাই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করুন, কোন ক্ষমতা বলে দিবেন? এই উত্তরটা যদি আপনি দিতেন। প্রধান উপদেষ্টা আদেশ দিবেন তিনি পিপলস উইলের ভিত্তিতে যে গণঅভ্যুত্থান ঘটেছে। দেখুন, মানে যে কোনো সংবিধান রচনা করার পাওয়ারটা আসলে কিভাবে আসে? একটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। আমাদের এখানে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, তাকে সকলে মেনে নিয়েছে, সকল রাজনৈতিক দল, সকল জনগণ মেনে নিয়েছে, এবং তিনি পিপলস উইলের ভিত্তিতেই ওই জায়গায় গেছেন। যেই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের কথা এতক্ষণ ধরে ভাই বললেন, সেই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের ভিতরে ওই 106 খুঁজে বের করে ওনাকে ওইখানে মানে ঢোকানো হয়েছে, কারণ মানুষ চেয়েছে যে উনি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন। সো ওই জায়গায় উনি এখানে আছেন পিপলস উইলের বেসিসে, এবং সেই পিপলস উইলের বেসিসেই তার এই পাওয়ারটা আছে। এখন ওনারা বারবার যে পুরানো 72-এর সংবিধানের ফ্রেমে আমাদেরকে ঢোকাতে চান, উনি প্রবলেম দেখান, সলিউশন দেখান না। যে আমরা যেসব সংস্কারের ব্যাপারে অ্যাগ্রি করেছি, এই সংস্কারগুলো মানে মেজরিটি পার্টি তো মেজরিটি সংস্কার প্রপোজালের ব্যাপারে অ্যাগ্রি করেছে। এই ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, এটা সংবিধানের অধীনে কোথাও লেখা আছে কি? কোন ক্ষমতা বলে এই সরকার ঐকমত্য কমিশন গঠন করেছে? এই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সংবিধানের কোথাও লেখা আছে? কোনো কিছুই লেখা নেই, কিন্তু এগুলা সবাই আমরা সাপোর্ট করেছি, কারণ এটা দেশের জন্য প্রয়োজন। এখন আপনি একটা সাংবিধানিক কাঠামোকে মেনটেন করবেন, ওই মেনটেন করতে যে আপনার যার জন্য সংবিধান, যেই জনগণের জন্য সংবিধান, ওই পিপলস উইলের চেয়ে আপনার সংবিধানের কাঠামোটা মেনটেন করা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এর চেয়ে আমাদের কথা হচ্ছে যে, এই জন্যই আমরা বলেছি যে ভাই ঠিকই বলেছেন যে আপনি যদি 72-এর সাংবিধানিক কাঠামো মেনটেন করতে চান, ভবিষ্যতে এটাকে নিয়ে আবার প্রশ্ন উঠতে পারে, এবং আদালতে অতীতে আমরা দেখেছি কিভাবে 5ম এবং 8ম সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছে। এই জন্যই আমাদের কথাটা হচ্ছে আপনার নতুন রেফারেন্স পয়েন্ট করতে হবে 2026-এর যে সংবিধান হবে সেটাকে, যে 72 সালে প্রণীত সংবিধান যেটা 26 সালে সংস্কারকৃত হবে, সেটার রেফারেন্স পয়েন্ট পরবর্তীতে হবে 26। তাহলে ওই আদালতে পরবর্তীতে আপনি চ্যালেঞ্জ করলেও 26-এর সংস্কারকৃত সংবিধানকে আপহোল্ড করবে আদালত। তখন আর আপনি এই যে সংবিধান সম্মত না, মৌলিক কাঠামো ভায়োলেট করেছে 72-এর যেটা, সেটা ধরে আর এই সংস্কারগুলোকে বাতিল করতে পারবেন না। দেখুন, এর মধ্যে আরেক কয়েকটা জিনিস রেসপন্স করি। এই যে বলা হচ্ছে 84টা প্রস্তাব একসাথে কিভাবে আমরা এগ্রি করবো বা ইত্যাদি। ধরেন যে 84টার প্রস্তাবের ভিতরে 48টা সংবিধান সংক্রান্ত, এই 48টার মধ্যে 11টা বাদে বাকিগুলোর ব্যাপারে সবাই একমত। তার মানে 37টার ব্যাপারে আপনি গণভোটে যেতে পারবেন।
কারণ সবগুলো দল একমত হয়েছে। তখন আপনার মনে হচ্ছে না যে জনগণের মনে মানে 37টার মধ্যে কোনো একটার সাথে জনগণের দ্বিমত থাকতে পারে? কারণ ভাই সকলের এখানে আমরা 3 জন রয়েছি, যে কোনো একটা প্রপোজালের ব্যাপারে 3 জনের 3 রকম মত থাকতে পারে। আপনি যখন সংবিধান সংস্কারটা করবেন, করতে গেলে তো আপনাকে একটা জায়গায় আসতে হবে। সো সেইটা আপনার যখন পলিটিক্যাল পার্টিগুলো মিলে একটা মোটা দাগে সমাধানে গেছে, সেই জায়গায় আপনি এই জন্য ধরে নিচ্ছেন যে ওই 37টা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে যেটা নিয়ে পলিটিক্যাল পার্টির দ্বিমত রয়েছে, জনগণকে ডিসাইড করতে দেন। আপনার মানে কথাটা শুনে কিছুটা মনে হচ্ছে গণভোট মানেই এখানে হ্যাঁ একমাত্র অপশন থাকবে। হ্যাঁ, মানে গণভোটে না এর অপশনটা থাকবে না। তা আমাদের কথা হচ্ছে, আপনার যদি মনে হয় যে যেই গণভোটে যেই প্রপোজালগুলো আসছে, সেই প্রপোজালগুলো হচ্ছে আসলে আলটিমেটলি ইয়ার জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, গণতন্ত্রের জন্য ভালো হবে না, তাহলে আপনি এগুলো নায়ের পক্ষে যান। কিন্তু আমাদের আসলে কথাটা কি জানেন, কারণ কেউই এই নায়ের ক্যাম্পেইন করার রিস্কটা নিবে না, সাহসটা করবে না। কেননা প্রত্যেকটা প্রপোজাল আলাদা আলাদাভাবে যখন আপনি মানুষকে বলবেন, তখন মানুষ এটা সাপোর্ট করবে। এবং আরেকটা জিনিস বলি, ইলেকশন ম্যানিফেস্টোর কথা বলা হচ্ছে। ইলেকশন ম্যানিফেস্টোতে আপনি দেখেন যে কোন দলটা 5 বছর আপনার দেশ ভালো মতো চালাতে পারবে, কোন দলের একটা ইকোনমিক পলিসি কীরকম, কোন দলের দেশের এই যে অরাজক পরিস্থিতি এটা নিয়ন্ত্রণ করার সাংগঠনিক সক্ষমতা কেমন। আর সংস্কার বিষয়টা আলাদা। সো আপনার যদি এমন হয় যে কোনো একটা দল সাংগঠনিকভাবে বা দেশ চালানোর জন্য বেটার, কিন্তু তার সংস্কারের পজিশনটা দেশের জন্য ভালো না, মানুষের এখন গণভোটের মাধ্যমে এই চয়েসটা করার সুযোগ রয়েছে যে আমি সংস্কারের পক্ষে যাব, আবার স্ট্যাবিলিটির পক্ষে যাব। কিন্তু আপনি যখন ইনস্ট্যাবিলিটি আর সংস্কার, আর স্ট্যাবিলিটি আর সংস্কার বিরোধী দুটোকে মিলিয়ে ফেলবেন, তখন অনেক ধরনের সংকট হতে পারে। আপনার কাছে আসবো আবার। এম এ আজিজ, গণভোট প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। এ সময়ের মধ্যে যদি আগামী সংসদ সংবিধান সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। মামুর বাড়ির আবদার এর মধ্য দিয়ে মামুর বাড়ির আবদার যে আপনার সংসদ ছাড়া আপনার পাশ হয়ে যাবে, হাওয়া পাশ করে দিবে, এসব ফাওয়া লাভ। শোনেন, পৃথিবীতে বহু দেশের সংবিধান পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, পতাকা বদল হয়েছে, জাতিসংগীত বদল হয়েছে। আমারও যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পছন্দ হয়নি, সোজা কথা, ও অনিয়ারে বলছি। আমার এই জাতীয় সঙ্গীত শুনলে ঘুম পায়, ঘুম পাওয়া যাবে না। জাতীয় সঙ্গীত শুনলে আমার শরীর গরম হতে হবে। আমি তো, কিন্তু সম্ভব না, কারণ যেহেতু সবাই চাইবে না, আমি তো চাবো না। হ্যাঁ, এই তো আমার কথা হলো, পরিবর্তন সব হতে পারে, কিন্তু এখন আপনার সারা পৃথিবী জুড়ে যেটা হয়েছে, এটা সংবিধান হচ্ছে মাদার ল, এটাকে রেখে দেশ চালাইতে হবে, তাহলে না হলে দেশ চলবে না। এটা মাদার ল। হ্যাঁ, তো মাদার লকে আপনি মাদার ল, এটা অভ্যুত্থান, এটা বিপ্লব না, আবার বলছি বিপ্লব না। হ্যাঁ, অভ্যুত্থানের পরে কোনো সংবিধান আবার ওত নিছেন, যখন সংস্কারে হাত দিচ্ছেন তারপরে ওত তো ভেঙে গেছে, তার মানে আপনি সরকারে নাই, আপনি অবৈধ। এগুলো তো বলা হচ্ছে না, কারণ আমরা দেশের বৈধ প্রধানমন্ত্রী আসলে এভাবে টাইম না, আপনি এভাবে কথা বলেন না। বৈধ আপনি কতটুকু আন্দোলন করছেন আমাকে এভাবে বলেন না, এভাবে বলেন না, এভাবে বলেন না। শোনেন, এই বাংলাদেশে আপনাকে আবার বলে দেই, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের 5.5 বছর একটি লোক টকশোতে যায় সরকারের বিরোধিতা করে না, আমি করছি। 5 তারিখ পর্যন্ত আপনাদের অভ্যুত্থানের পক্ষে কথা বলেছি। যে যে অবস্থায় পারে সবাই, আবার ওয়াইফ দরজা দিয়ে দিয়ে আপনাদেরকে খাবার সাপ্লাই দিছে, আপনার টিয়ার গ্যাস মারে, পানি, কাপড় পানি দিয়ে সাপ্লাই দিছে। আমার বাসা বিটিভির পেছনে, ওখানে তো সাংঘাতিক ইয়ে ছিল, ইস্ট ওয়েস্টের সব ছাত্ররা আমাদের বিল্ডিংয়ের ওখানে থাকছে। তো এই জন্যে এটা কে করছে কে করেন না, এই দেশের প্রায় সবার আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মনোভাব ছিল। কেউ হয়তো অ্যাক্টিভলি পেরেছে, কেউ পারে নাই, কাউকে ছোট করে দেখার উচিত না। আমার বক্তব্য হচ্ছে না, একমাত্র বক্তব্য অনিয়ারে রেখেছি আমি, আপনি জীবনের দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন, পার্থক্য এটা। কিন্তু আমি তো এই বয়সে তো আমাকে ধরেও নিয়ে গেছে, আমি তো বেঁচে আছি। এখন এই সরকারের জন্য আমি কি সত্য কথা বলা বন্ধ করব? দেশ স্বাধীন করেছি, শেষ পর্যন্ত আমি আমার সত্য কথা আমি বলবো। আর সাংবাদিকের মূল কথা হচ্ছে ক্ষমতাকে আপনার চ্যালেঞ্জ করা, আমি চ্যালেঞ্জ করবই। এই অবৈধ কাজ যদি করে, এই দেশটাকে রীতিমতো বিপদে ফেলবে, এবং ইলেকশন হবে না,
এবং ইলেকশন যদি না হয় আগামী 4-5 বছর এই রাজনীতিবিদদের হাত থেকে দেশ ছুটে যেতে পারে, এটা কিন্তু আমি বলছি। ছোট্ট করে আপনার কাছে আসবো মুশফিকুর সালেহীন, 2 মিনিটে বলবেন যে জামাত যেমনটা বলেছে যে প্রয়োজনে জাতীয় নির্বাচন পেছালেও গণভোট নভেম্বরেও হতে হবে। গণভোট নিয়ে আপনাদেরও একটি জুলাই সনদ বাস্তবায়নের শক্ত অবস্থান আছে। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন একটা বড় আক্রমণের সুযোগ শঙ্কা দেখতে পাচ্ছেন তিনি। আপনার কি মনে হয় এমন কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন আপনারা? আমি এই বিষয়ে আসছি একটু, মানে আমি কিন্তু ছোট করে বলতে হবে, আমরা শেষের দিকে চলে এসেছি। যে এখানে কিন্তু মানে আজিজ ভাইদের যে অবদান সাংবাদিক হিসেবে, দেখুন সাংবাদিকরা যেভাবে অবদান রাখবে আর রাস্তায় যারা আন্দোলন করবে সবার অবদান রাখার উপায়টা একরকম না। সো সবাই সবার জায়গা থেকে অবদান রেখেছে, এখানে কোনোভাবে ওনার অবদানকে খাটো করতে আমি বা ওনার কোনো ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে এখানে আমি কথা বলিনি। কিন্তু কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন বারবার সংবিধানের কথা বলছেন, তাহলে সংবিধান অনুযায়ী তো সংবিধানে লেখা ছিল যে কোনো ভোট বাদে অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন হতে পারবে না, করে থাকলে সেটা রাষ্ট্রদ্রোহ। তাহলে তো সেই হিসেবে তো এটা রাষ্ট্রদ্রোহ হয়েছে। মানে 106-এর অধীনে যেভাবে করে এই সরকারকে বৈধতা সাংবিধানিক করা হচ্ছে, এটাকে অনেকে বলতে পারেন যে এটা আসলে এই করার এখতিয়ারটা আসলে নাই, এবং এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু মানে ধরুন আপনি যদি সেই মানব জমিনে রাষ্ট্রপতির সাক্ষাৎকার থেকে রেফারেন্স টানা শুরু করেন, তাহলে আপনার এই ফুল সরকারকে অবৈধ বলতে হবে এবং বলতে হবে যে আসলে সংবিধান অনুযায়ী ওই পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী। তো ওই জায়গায় তো আমরা নাই, আমরা তো মুভ অন করেছি, সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু দেখুন এই জায়গায় আরেকটা কথা, যে কোনো বিষয় যে এই যে আপনি যেই বললেন যে 270 দিনের মধ্যে অটোমেটিক হয়ে যাওয়ার কথাটাই বললেন, এইটা সমালোচনাটা যদি একটা কনস্টিটিউশনাল লিগাল বেসিসে হয় তাহলে ভালো হয়। কিন্তু ধরুন আপনি বলতেছেন যে এটা মানে এমনভাবে বলতেছেন যে এটা একটা খুব আজব কাজ করে ফেলতেছে। নো, পৃথিবীতে এরকম প্রচুর অ্যাকাউন্টেবিলিটি ক্লজের উদাহরণ আমরা দেখতে পাই। কেনিয়াতে আপনার বলা ছিল যে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সংবিধান তাদেরকে যখন সংবিধান সংস্কার করতে বা সংবিধান প্রণয়ন করতে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে না করলে ওই পার্লামেন্ট ডিসলভ করে দেওয়ার কথা ওইখানে বলা আছে। সাউথ আফ্রিকাতে এই প্রসিডিওর ছিল, সেটা হচ্ছে যে আপনার যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে যেই সংবিধান সংস্কার করার কথা বলা হয়েছে সেটা না করলে সেখানেও তাদের অ্যাকাউন্টেবিলিটি ক্লজ ছিল। সো এই উদাহরণগুলো আছে। সো এটাকে একটা অ্যাকাউন্টেবিলিটি ক্লজ বলে। সো আপনি গণভোটে যেটা জনগণ এগ্রি করছে, আপনার এরপরে সংসদে যাচ্ছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা যাচ্ছে, তাদের হাতে 270 দিন সময় আছে, এর মধ্যে আপনি আপনার মতো করে সংবিধান সংস্কারটা করেন। যদি না করেন, যদি ডেডলক হয় তখন কি হবে, সেটার তো একটা সলিউশন রাখতে হবে। সেটা হচ্ছে এটাকে দিয়ে আপনি যদি ওভারঅল একটা এইটার নজির পৃথিবীর বিভিন্ন জায়গায় সাংবিধানিক বিভিন্ন নজির আপনি দেখতে পাবেন। এটাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি ক্লজ, যাতে পরবর্তীতে আমাদের সংবিধান সংস্কার সভা যদি কোনো সলিউশনে না যেতে পারে তাহলে কি হবে সেটাও যাতে বলা থাকে, নাহলে তো দেশ ডেডলক হবে। ইলেকশন নিয়ে দেখুন আজকে জামাত যে কথাটা বলেছে, জামাতের একজন নেতা, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি না। হ্যাঁ, মানে এই যে নির্বাচন পেছানোর আলাপ আমরা শুনতে চাই না। এবং আমরা আসলে এটা এর আগেও আপনাদের এখানে এসে বলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আর্মি যখন বা একটা অন্যরকম গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, জামাত প্রত্যেকবার ফ্যাসিলিটেট ছিল, এবং এই কারণে তাদের মধ্যে হয়তো এই চিন্তা থাকতেই পারে যে ফেব্রুয়ারির পরেও যদি নির্বাচন হয় তাদের সমস্যা নাই। কিন্তু আমরা বাকিরা সবাই মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, এর আগে সংস্কারের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। আপনার কাছে মেজাজ, আপনার কাছে একদম 1 মিনিটে ছোট করে জানতে চাই, রাজনৈতিক মাঠে কোনো চাপ আসতে পারে কিনা? এই প্রধান উপদেষ্টাও আক্রমণের আশঙ্কা প্রকাশ করছেন, জামাত বলছে জাতীয় নির্বাচন পেছালেও গণভোট পেছানো যাবে না। একদম ছোট্ট করে 50 সেকেন্ড ছোট্ট করে হচ্ছে এটা গ্রাউন্ড তৈরি করা, নির্বাচন পিছানোর এটা গ্রাউন্ড তৈরি করা। বলে দিল তো যে আপনি এটা স্পেসিফিক থাকবেন যে জুলাই সনদ ফেব্রুয়ারিতে হবে বা নভেম্বরে হবে, আবার না হলে নির্বাচন পিছালেও এটা, তার মানে গ্রাউন্ড তৈরি করা। আজকে প্রধান উপদেষ্টাও বলেছে যে আক্রমণ হতে পারে, সাইবার আক্রমণ, অমক আক্রমণ। আসলে সমস্যাটা তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনীতিবিদরা। কারণ এই সংবিধান যদি ওত নিছে, ওখানে যখন আমি বলছি সংবিধান জীবিত, 3 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, সংবিধানে তো লেখা আছে 3 মাসের ভিতরে নির্বাচন, 5টা 10টা বেশি, তখন তিরস্কারটা ওইভাবেই ছিল। আপনাদের দুজনকে মুসলমান হয়, ধন্যবাদ আমাদের মুসলিম সঙ্গে লীগ যুক্ত হওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।